ইসরায়েলি বাহিনীর হাতে শত শত ফিলিস্তিনি হত্যা, রক্তে ভাসছে গাজার রাজপথ। ভারতে মুসলিমদের টার্গেট করে দাঙ্গা লাগানোর অভিযোগ, পেছনে ইন্ধন যোগাচ্ছে বলিউডের মুসলিম বিদ্বেষী সিনেমা। 9 মাস আটকে থাকার পর পৃথিবীতে ফিরল সুনিতা ও বুজ, মহাকাশে দীর্ঘদিন বেঁচে থাকা নিয়ে বিস্ময়। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গাজায় মাত্র কয়েক ঘন্টায় 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যার নিন্দা উপেক্ষা করে একে শুধু হামলা শুরু বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দেশে দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। জঘন্য হত্যাযজ্ঞের দ্বিতীয় দিনেও বুধবার গাজায় বিমান আর ড্রোন হামলা জারি রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 15 মাসের আগ্রাসনে মঙ্গলবারই একদিনে সর্বোচ্চ 174 জন শিশুকে হত্যা করেছে দখলদাররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে পুঁজি করে আরও আগ্রাসী বক্তব্যে গাজাবাসীকে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেছেন, এ তো শুধু হামলা শুরু, সব জিম্মিকে মুক্তি না দিলে হামলার পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যস্থতা চলবে। গাজাবাসীকে হামাজের সঙ্গ ছেড়ে ভালো হবার পরামর্শ দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনেও নির্লজ্জভাবে নেতানিয়াহুর পক্ষে সাফাই দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্মম এই হত্যাযজ্ঞের জন্য একতরফা হামাসকে দোষারোপ করেছেন মার্কিন দূত। যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। পূর্ব শর্ত ছাড়া জিম্মি মুক্তি আর গাজায় ত্রাণ ঢুকতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ফিলিস্তিনিদের ওপর চলা বর্বরতার নিন্দায় বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবে। যুদ্ধবিরতির সম্ভাবনা ভণ্ডুল করে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলার প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভধরা। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গণহত্যায় যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। গাজার শিশুরা যারা আনন্দময় এক ঈদ উদযাপনের স্বপ্ন দেখেছিল, তাদের সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার। গাজার আকাশে আর উৎসবের আওয়াজ শোনা যায় না, শোনা যায় শুধুই বিস্ফোরণের শব্দ। ফিলিস্তিনিদের রমজান মাস এখন যুদ্ধের মাসে পরিণত হয়েছে। ইসরায়েলের হামলায় খান ইউনুস এবং রাফা এলাকা একের পর এক বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে। নিহতের সংখ্যাও বেড়েই চলেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হয়তো একটি আনন্দের ঈদ উদযাপনের দিন গুনছিল গাজার শিশুরা, হয়তো ছিল অনেক স্বপ্ন, তবে তাদের এই স্বপ্ন এখন ভেঙে চুরমার করে দিয়েছে ইসরায়েল। এই শিশুরা হয়তো ভাবছিল এই রমজানের পর প্রথমবারের মতো তারা কোনো বিমান হামলা ছাড়া ঈদ উদযাপন করবে। সম্প্রতি তাদের সেই স্বপ্নকে একটি রক্তাক্ত বাস্তবতায় পরিণত করেছে সেই দানব ইসরায়েল। গাজার যে শিশুদের খেলনা ও নতুন জামা পরে পরিবারের সাথে ঈদ উদযাপন করার কথা ছিল, তাদের অনেকেই এখন না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। গাজার আকাশে এখন আর উৎসবের ধ্বনি শোনা যায় না, শোনা যায় কেবল বিস্ফোরণের শব্দ। ফিলিস্তিনিদের রমজান মাস এখন এক যুদ্ধের মাসে পরিণত হয়েছে, যেখানে নেই খাবার, পানি, ওষুধ, জ্বালানি, কোনো কিছুই। ছোট ছোট শিশুদের চোখে ভয়, আতঙ্ক। একের পর এক বিমান হামলায় নরকে পরিণত হয়েছে গাজা। এদিকে গাজার দক্ষিণ, মধ্য, উত্তরাঞ্চল সহ আরও নতুন নতুন এলাকায় আঘাত হানছে ইসরায়েলের যুদ্ধবিমান। খান ইউনিস ও রাফা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা বিস্ফোরণে। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। পূর্ব গাজায় গুলির শব্দ আর ড্রোনের মহড়ায় দিক বেদিক হয়ে ছুটছেন অসহায় ফিলিস্তিনিরা। গাজার মানুষের অবস্থা এখন একেবারেই বিধ্বস্ত ও বিপর্যস্ত। আর সবচেয়ে বেশি কষ্টে আছে নিরীহ শিশুরা। এই পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশ্ব মোড়লরা অন্যান্য মুসলিম রাষ্ট্র যখন নিশ্চুপ, তখন ইসরায়েলের হামলার জবাবে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। অপরদিকে মার্কিন বাহিনীও তাদের উপর বোমা বর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরকারের সাথে মতপার্থক্যের কারণে পদত্যাগ করা ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির আবারও ফিরে আসছেন নিজ দলে। বেন গভিরের ফেরা নিয়ে অনেকেই ধারণা করছেন এই সিদ্ধান্তটি ইসরায়েলি সরকারের শক্তি বাড়াতে সহায়ক হতে পারে, বিশেষ করে গাজার বিষয়। ইফাত জাহান, বাংলাভিশন।
ঐতিহাসিক ফোনালাপে ১.৫ ঘন্টারও বেশি সময় কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প যুদ্ধবিরতি প্রস্তাব দিলেও সরাসরি তা নাকচ করেছেন পুতিন। তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ১ মাসের জন্য হামলা বন্ধ রাখতে রাজি হলেন তিনি। কিন্তু কেন? পুতিন কি নতুন কৌশলে সময় কিনতে চাইছেন? এদিকে ফোনালাপের কয়েক ঘন্টার মধ্যেই রুশ ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের সুমি এবং স্লোভিয়ানস্ক অঞ্চল। জেলেনস্কির অভিযোগ, পুতিনের শান্তির বার্তা আসলে ধোঁকা। কিছুদিন পরেই সৌদি আরবে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন। এই আলোচনা কি সত্যিই শান্তির পথে এগোবে, নাকি রাশিয়ার জন্য হবে আরেকটি কৌশলগত বিজয়? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বজুড়ে যখন বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ, তখন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার এক ফোনালাপ নিয়ে উঠছে আলোচনা সমালোচনার ঝড়। গত 18ই মার্চ ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা আলাপে যুক্তরাষ্ট্রের দেয়া পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন পুতিন। ট্রাম্পের প্রস্তাব এমনভাবে ছুঁড়ে ফেললেও পুতিন রাজি হয়েছেন ১ মাসের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে। এই অস্থায়ী বিরতির আড়ালে কি পুতিন সাজাচ্ছেন নিখুঁত কোনো চাল? ইউক্রেনকে সম্পূর্ণভাবে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলে যুদ্ধবিরতি মেনে নিতে পারে রাশিয়া, এমন ইঙ্গিত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্পের পক্ষ থেকে ১ মাসের যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা প্রস্তাব করা হয়েছিল সেটিতে স্বাক্ষর করতে রাজি হননি পুতিন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ বন্ধ রাখতে কেন সম্মত হলেন রুশ প্রেসিডেন্ট, সেটা নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কণ্ঠেও শোনা গেল সেই উদ্বেগ। আমরা যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে নেওয়া সকল পদক্ষেপকে সমর্থন করব, কিন্তু এসব সমর্থন করার জন্য আমাদের বুঝতে হবে আমরা ঠিক কি সমর্থন করি। প্রেসিডেন্ট ট্রাম্প ব্যস্ত মানুষ, তার সময় থাকলে যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, তার কাছে আমার ফোন নম্বরও আছে। আনন্দের সাথে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে রাশিয়ানদের উপর আস্থা রাখার ক্ষেত্রে আমাদের সন্দেহ আছে, আর পুতিনের উপর কোনো বিশ্বাস নেই। এই চুক্তি আসলে কিভাবে কাজ করবে এটা কেবল তাদের ইচ্ছার উপর নির্ভর করে না, সেটা আমাদের বুঝতে হবে। ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনার জেরে তৈরি হওয়া বৈরী মনোভাব কাজে লাগিয়ে নতুন কৌশলে এগুচ্ছেন পুতিন, এমনটাই ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নরম অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনের প্রতি সমর্থন কিছুটা কমাতে যাচ্ছে। নিজেদের বোকামির জন্যই আমাদের একে অপরের দিকে বন্দুক তাক করা আছে। আমি রাষ্ট্রপতি হলে এমনটা কখনই হতো না, এই যুদ্ধ হওয়ারই কথা ছিল না, কিন্তু এটা ঘটছে, ফলে আমরা এখন এমন অবস্থায় আছি, এই মুহূর্তে নিজেদের দিকে অস্ত্র তাক করে আছি। যার যার জায়গা থেকে একটু না সরলে কোনো যুদ্ধবিরতি বেশ অসম্ভব হয়ে দাঁড়াবে। রাশিয়া সুবিধাজনক অবস্থানে আছে, ইউক্রেনের সাহায্য নিয়ে আমরা কথা বলিনি, অনেক কিছু নিয়ে আলাপ হলেও সাহায্য নিয়ে কখনো কথা হয়নি। পরাশক্তি দুই রাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপের কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনে তীব্র ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভের অভিযোগ, এই ফোনালাপ ছিল শুধুই প্রতারণার আরেকটি ধাপ। নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য পুতিন আরও সময় পেতে চাইছেন বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার আসন্ন আলোচনা কি বাস্তব অর্থে শান্তির পথ তৈরি করবে, নাকি এটি রাশিয়ার কৌশলগত সুবিধা বাড়ানোর একটি মাধ্যম হবে, সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের লাগামহীন সন্ত্রাসবাদের শিকার এবার নাগপুর। ৩০০ বছর আগে মারা যাওয়া সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোকে কেন্দ্র করে বাধে হিন্দু মুসলিম সংঘর্ষ। তবে ভারতে এমন হিন্দু মুসলিম দাঙ্গা নতুন কিছু নয়, আর এসব দাঙ্গাকে উস্কে দিচ্ছে বলিউডের বিভিন্ন মুসলিম বিদ্বেষী সিনেমা। ইতিহাস বিকৃতকারী উস্কানিমূলক এ সকল সিনেমা নষ্ট করছে হিন্দু মুসলিম সম্প্রীতি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আবারও সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে ভারত। উগ্র হিন্দুত্ববাদীদের লাগামহীন সন্ত্রাসবাদের শিকার এবার নাগপুর। ৩০০ বছর আগে মারা যাওয়া সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোকে কেন্দ্র করে বাধে হিন্দু মুসলিম সংঘর্ষ। আহত হন অনেকে, গ্রেফতার করা হয় মুসলিমদের। তবে ভারতে এই হিন্দু মুসলিম দাঙ্গা নতুন কিছু নয়, সুপরিকল্পিতভাবে এসব দাঙ্গা লাগানো হয়। নাগপুরের ঘটনার সূত্রপাত ছাওয়া নামের এক বলিউড সিনেমাকে কেন্দ্র করে, যেখানে ইতিহাস বিকৃত করে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আওরঙ্গজেবকে খলনায়ক রূপে উপস্থাপন করা হয়।
আর এটি হলো দাঙ্গা লাগানোর প্রথম ধাপ। এর আগেও পদ্মাবতী, তানহাজি, দ্য কাশ্মীর ফাইলস, সাবারমাতি রিপোর্ট ও দ্য কেরালা স্টোরির মতো মুসলিম বিদ্বেষী ছবি তৈরি হয়েছে বলিউডে। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে এসব সিনেমার স্পেশাল স্ক্রিনিং ও ফ্রি টিকেটের মাধ্যমে প্রোপাগান্ডাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন তো বলেই দিয়েছিলেন, রাজনৈতিক দলগুলো চাইলেই তার সিনেমা থেকে ফায়দা নিতে পারে। धर्म का तो आप लोगों ने बोलते हैं ना कि धर्म का कोई, अरे टेररिज्म का कोई धर्म नहीं होता है। দ্বিতীয় ধাপে ব্যবহার করা হয় উগ্র হিন্দু নেতাদের। টকশো সহ বিভিন্ন অনুষ্ঠানে এসব সিনেমার বিষয়বস্তুকে কেন্দ্র করে চলে তর্ক বিতর্ক। তৈরি করা হয় উত্তপ্ত পরিস্থিতি। মুসলিমদের উস্কানি দিতে নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামে উগ্র হিন্দুত্ববাদী নেতাকর্মীরা। নাগপুর ইস্যুতেও ঘটেছে একই ঘটনা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, যারা আওরঙ্গজেবকে সমর্থন করে তাদের ছাওয়া ছবিটি দেখা উচিত। আমার বিশ্বাস, সত্যিকারের দেশপ্রেমিক মুসলিমরাও আওরঙ্গজেবকে সমর্থন করবেন না। उन्होंने इतिहास पढ़ना चाहिए, उन्होंने छावा सिनेमा देखना चाहिए, संभाजी महाराज का जो शौर्यता का इतिहास पढ़ना चाहिए। তৃতীয় ধাপে পূর্ণমাত্রা পায় দাঙ্গা হাঙ্গামা। মুসলিমদের উস্কে দিতে ছড়ানো হয় বিভিন্ন গুজব। নাগপুরের ঘটনাতেও ঠিক একইভাবে কোরআনের আয়াত লেখা কাপড় পোড়ানো হয়েছে এমন গুজব ছড়ানো হয়, আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিমরা। চলতে থাকে হিন্দু মুসলিম সংঘর্ষ, আর ভুক্তভোগী হন সাধারণ মানুষেরা। নিখুঁতভাবে পরিকল্পনা সাজিয়ে পুলিশ ও প্রশাসনের সাহায্য নিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় মুসলিমদের। পুলিশের এফআইআর ঘাটলে দেখা যায়, নাগপুরের ঘটনায় গ্রেফতার হওয়া 51 জনের প্রায় সবাই মুসলিম। সবশেষ চতুর্থ ধাপে দাঙ্গার সম্পূর্ণ দায় সুকৌশলে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয়। নাগপুরের দাঙ্গা ইস্যুতেও এখন একই কাজ করছে উগ্র হিন্দুপন্থীরা। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে নাগপুরের দাঙ্গাকে মুসলিমদের পরিকল্পনা বলে চালানো হচ্ছে। বিজেপির মদতপুষ্ট চ্যানেল রিপাবলিক টিভিতে সরাসরি এটিকে মুসলিম মব বলে উল্লেখ করা হচ্ছে। ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেওয়ার শুরুর দায়িত্বটা মূলত পালন করে বলিউড। দাঙ্গা লাগার পর বিতর্কিত চরিত্র অভিনয় করা এসব সেলিব্রিটিদের বয়কটের ডাক উঠলেও ক্ষতি যা হওয়ার তা হয়েই যায়। কিছুদিন আলোচনার পর আবারও শান্ত হয়ে যায় পরিস্থিতি। মুসলিমদের হেয় করে তৈরি করা এসব সিনেমাই আবার লাইন ধরে দেখেন বলিউড প্রেমী মুসলিমরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতে বাড়ছে সংখ্যালঘু নির্যাতন। সম্প্রতি ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজ আদায় করার একটি ভিডিও শেয়ার করায় এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির দাবিতে প্রতিবাদ জানালে আরও 6 মুসলিম ছাত্রকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এদিকে খোলা জায়গায় ছাত্রদের নামাজ আদায় এবং ভিডিও প্রকাশকে উস্কানিমূলক উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতে সংখ্যালঘু নির্যাতন যেন বেড়েই চলেছে। সম্প্রতি ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজ আদায় করার একটি ভিডিও শেয়ার করে গ্রেফতার হয়েছেন এক ছাত্র। তারই মুক্তির দাবিতে প্রতিবাদ জানালে আরও 6 মুসলিম ছাত্রকে গ্রেফতার করে নিয়ে গেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার হয় ছাত্রের নাম খালিদ প্রধান। এর আগে খালিদের পোস্ট করা নামাজ আদায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরই প্রতিবাদে মিরাটের IIMT ইউনিভার্সিটির প্রধান গেটের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় প্রায় 400 মুসলিম ছাত্র। প্রতিবাদে অংশ নেওয়া ছাত্রদের 17 মার্চ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খালিদের মুক্তির দাবিতে ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদ জানালে সেই প্রতিবাদে পুলিশ ব্যাপক দমনপীড়ন চালায়। এদিন প্রতিবাদে অংশগ্রহণকারী ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ। পুলিশের এই দমনপীড়ন শুরু হয় একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর। ওই পোস্টে ভারতের কিছু মুসলিম ছাত্রকে একসাথে নামাজ পড়তে দেখা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর মুসলিমদের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে ঘৃণা ছড়াতে থাকে কিছু ব্যক্তি। তারা অভিযোগ করে মুসলিমদের খোলা জায়গায় নামাজ আদায় করা অপরাধ ও উস্কানিমূলক। এইসব ঘটনার পর খালিদ সহ আরও 3 জনকে সাময়িকভাবে বরখাস্ত করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে গঙ্গানগর থানার SHO অনুপ সিং জানিয়েছেন, নামাজ আদায়ের ভিডিও পোস্ট করাকে বিদ্বেষমূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে ভারতীয় দণ্ডবিধির IPC ধারা 299 অনুযায়ী খালিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে খালিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কার্তিক হিন্দু নামে এক ব্যক্তি। এদিকে ছাত্রদের নামাজ আদায়কে পরিকল্পিত উস্কানি হিসেবে উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের অভিযোগ, হোলির একদিন আগে প্রায় 50 জন ছাত্র সেখানে নামাজ আদায় করেছেন। ফলে হোলির সময় নামাজের ভিডিও প্রকাশ করা তাদের কাছে বিদ্বেষমূলক বলে মনে হয়েছে।
এখন পবিত্র রমজান মাস চলছে, যা মুসলিমদের জন্য এক বিশেষ সময়। এই মাসে সাধারণত মুসলিমরা অন্যান্য সময়ের তুলনায় বেশি ইবাদত ও আল্লাহর প্রতি একনিষ্ঠতা প্রদর্শন করে থাকে এবং বেশি বেশি নামাজ, রোজা, দান সদকা ও কুরআন তেলাওয়াত করে থাকে। মূলত স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের পরই খালিদকে ভিডিও পোস্ট করার জন্য গ্রেফতার করা হয়। ভারতের স্থানীয় গণমাধ্যমে এক ছাত্র বলেন, তাদের বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন হয়, তবে রমজান মাসে মুসলিম ছাত্রদের উপর একতরফা নিপীড়ন কেন করা হয়? প্রতিবাদ সমাবেশে উপস্থিত আরেক ছাত্র নেতা শান মোহাম্মদ পুলিশকে দোষারোপ করে বলেন, পুলিশ স্টেশনে আলোচনা করতে নিয়ে গিয়ে তাদের অনেককেই আটক করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষ ছাত্রদের প্রতিবাদ সমাবেশকে অবৈধ বলে ঘোষণা করেছে। তাদের মতে এর জন্য কোনো পূর্বানুমতি ছিল না। এসপি রাকেশ কুমার মিশ্রা বলেন, ছাত্ররা বেআইনি সমাবেশের জন্য অভিযুক্ত হয়েছে, কারণ ক্যাম্পাসে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা ছিল। এর আগেও রাস্তার পাশে জুমার নামাজরত মুসল্লিদের এক পুলিশ কর্মকর্তার লাথি মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 34 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দিল্লির ইন্দারলোক এলাকায় একটি পুলিশ পোস্টের ইনচার্জ পাশের একটি মসজিদের কাছে রাস্তায় নামাজরত কয়েকজন লোককে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এ সময় পুলিশ কর্মকর্তাকে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়। পেছন থেকে তিনি 2 জনকে লাথি মারেন ও একজনের ঘাড়ে আঘাত করেন। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সেদিন জুমার নামাজের কারণে প্রচুর মুসল্লি জড়ো হয়েছিলেন। মসজিদে ধারণ ক্ষমতার বেশি মুসল্লি আসায় অনেককে রাস্তায় নামাজ পড়তে হয়েছিল, তবে এর কারণে রাস্তায় যানজট বেঁধে গিয়েছিল এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ইফাত জাহান, বাংলা ভিশন। মহাকাশে 9 মাস আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরে বুক ভরে শ্বাস নিলেন নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুজ ইলমর। ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনে করে বুধবার ভোর 4টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নেমে আসেন তারা। এরপর সুনিতাদের উদ্ধার করে মার্কিন নৌবাহিনী। তাদের সঙ্গে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরেছেন নাসার নিক হগ আর রুশ নভোচারী আলেকজান্ডার গরভুনভ। প্রশ্ন উঠেছে, দীর্ঘ 9 মাস কিভাবে কি খেয়ে বেঁচেছিলেন এই নভোচারীরা? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। 1-2 মাস নয়, টানা 9 মাস তাদের নিয়েছিল ধোঁয়াশা। বেঁচে আছেন কিনা তা নিয়েও ছিল সংশয়। অবশেষে পৃথিবীর বুকে ফিরে এলেন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুস উইলমোর। ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনই হলো তাদের শেষ ভরসার নাম। বাংলাদেশ সময় বুধবার ভোর 4টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নেমে আসে নভোচারী বহনকারী এই বিশেষ যান। পরে সেখান থেকে তাদের হাউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের হস্তান্তর করা হবে পরিবারের কাছে। We can see that recovery vessel. Finish off what I was saying is once that side hatch of this spacecraft is open, that crew will be assisted out. 2024 সালের জুনে বোয়িং এর নভোযান স্টারলাইনে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা আর বুজ। ফিরে আসার কথা ছিল 8 দিন পর। স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আর ফেরা হয়নি তাদের। পরে তাদের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গেল মঙ্গলবার বেলা 11টার দিকে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন তারা। পৃথিবীতে ফেরার এ যাত্রায় ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরো 2 জন নভোচারী। এ 2 জন হলেন মার্কিন নভোচারী নিক হগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গরভুনভ। 286 দিন পৃথিবীর বাইরে কিভাবে বেঁচেছিলেন এই নভোচারীরা, তাদের খাবার কি ছিল তা নিয়ে কৌতূহলের কমতি নেই জনমনে। মহাকাশে দীর্ঘ সময় থাকলে পেশি ও হাড় ক্ষয় হয়। পানীয়র মাত্রা বদলানোর ফলে কিডনির সমস্যাও হতে পারে দৃষ্টি সমস্যা। এ সব কিছুই নাসার নজরে ছিল। গেল নভেম্বরে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী নাসার নভোচারী বুজ আর সুনিতা পিৎজা, রোস্ট করা মুরগির মাংস আর চিংড়ির ককটেল খেয়েছেন। শুধু তাই নয়, সুনিতা ও বুচের জন্য এ অভিযানে তাজা ফল ও সবজি ছিল। প্রথম 3 মাস তারা সব ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেয়েছেন। এছাড়া স্যুপ ও ক্যাসেরোলের মতো খাবার শুকনো অবস্থায় নিয়ে গিয়েছিলেন। 530 গ্যালনের ট্যাঙ্কে থাকা সুপেয় পানি দিয়ে সেসব খাবার গরম করা হতো। পৃথিবীর বহু বাইরে আর দূরে থাকলেও তারা প্রতিদিনই খেয়েছেন পৃথিবীর নানা খাবার আর পানি। অজানায় থাকা সেই দিনগুলো তাদের আশঙ্কায় কাটলেও পৃথিবীর খাবারগুলো হয়তো তাদের আশা জাগাতো, স্বপ্ন দেখাতো পৃথিবীতে ফেরার। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য, ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। বিশ্বের দেশে দেশে মাসটি পালিত হয় নিজস্ব রীতি রেওয়াজ অনুযায়ী। ধনী দেশ হোক কিংবা যুদ্ধবিধ্বস্ত কোনো রাষ্ট্র, প্রতিটি অঞ্চলে রমজান পালন রয়েছে আলাদা আলাদা গল্প। এ নিয়ে ধারাবাহিক আয়োজনে দেশে দেশে রমজান। এবারের পর্বে তিউনিসিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। আফ্রিকার মুসলিম রাষ্ট্র তিউনিসিয়া। ৯৯% মুসলমানের দেশটিতে ইসলাম আসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ঐতিহ্যগত কারণে পবিত্র রমজানে ধর্মীয় অনুশাসন আর বর্ণিল আয়োজনে জেগে ওঠে গোটা তিউনিসিয়া। তিউনিসিয়ানরা রোজা ভাঙেন পানি ও খেজুর দিয়ে। পানীয় হিসাবে থাকে দুধ, সাথে খাওয়া হয় কিশমিশ। দস্তরখানে থাকে জনপ্রিয় স্যুপ, শোরবা, খেজুর ও লাজানিয়া। কখনো কখনো থাকে চিজে মোড়ানো মাংসের ভাজা আইটেম কর্ডন ব্লু। ইফতারে মিষ্টি খেতে পছন্দ করেন এখানকার মুসলমানরা। ইউজা, অ্যারাবিয়ান বাকলাভার মতো দেখতে বাদাম ও মধু মাখানো শামসার আছে বেশ কদর। তিউনিসিয়ার অন্যতম জনপ্রিয় খাবার কুসকুস, সাথে থাকে চোরবা, কাবাব সহ ঐতিহ্যবাহী বিভিন্ন পদ। প্রতিটি পরিবারে খাওয়া হয় অক্টোপাস, চিংড়ি, ঝিনুক ও টমেটো সস দিয়ে রান্না করা খাবার মাকরুনা। ভাপানো ভাত, শাকসবজি ও মাংস দিয়ে তৈরি রোজ জেরবি ইফতারে তিউনিসিয়ানদের আরেক পছন্দের আইটেম। ইফতারের পর খাওয়া হয় ভেড়ার মাংসের বুরঘুল, অক্টোপাস ও শুকনো পুদিনা দিয়ে তৈরি বার্লির স্যুপ। সোয়া বা ফাতমা, স্লাটা তাউনশিয়া, স্লাটা মেছুইয়া, ফেলফেল মেহসি, ওমে খুরিয়া সহ থাকে নানা রকম খাবার। রমজানের আগমন উপলক্ষে তিউনিসিয়ার সচ্ছল মুসলিম পরিবারগুলো আয়োজন করে সালামিয়া নামক হামদ, নাত ও সুফি গানের অনুষ্ঠান। রমজানে বিয়ের অনুষ্ঠান আয়োজনের চল আছে তিউনিসিয়ান পরিবারগুলোতে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় ঋণ, মূল্যস্ফীতি ও পণ্যের উচ্চ মূল্যের কারণে বিপাকে আছে তিউনিসিয়া। এর মধ্যেই পবিত্র মাহে রমজান পালনে সাধ্যমতো চেষ্টা করেন এখানকার মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। হযরত মুসা আলাইহিস সালামের জন্মভূমি মিশরে দাঁড়িয়ে আছে ফাতেমীয় যুগে নির্মিত এক ঐতিহাসিক মসজিদ মিশর আল কাবির। শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর দৃষ্টিনন্দন মিনার, জ্যামিতিক নকশা এবং চমৎকার ক্যালিওগ্রাফি মুগ্ধ করে দর্শনার্থীদের। রমজানের বিশেষ আয়োজনে দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে মিশরের এই রাজকীয় মসজিদটি। কায়রোর কোলাহলপূর্ণ রাস্তায় অবস্থিত রাজকীয় মসজিদ মিশর আল কাবির একটি শ্রদ্ধেয় স্থাপনা, যা এই অঞ্চলের সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। মিশরের মহান মসজিদ নামেও পরিচিত এটি। এই স্থাপত্য বিষয়টি শতাব্দীর পর শতাব্দী ধরে দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মসজিদ মিশর আল কাবির তার ঐতিহাসিক গুরুত্ব এবং মহিমার কারণে বিশ্বব্যাপী মিশরীয় এবং মুসলমানদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করেছে। মূলত ফাতেমীয় যুগে 10 শতকে নির্মিত হয় মসজিদটি। পরে কয়েক শতাব্দী ধরে বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণ করা হয়। প্রতিটি সংস্কারই এর মহিমা ও জাঁকজমক বাড়িয়ে দিয়েছে। মসজিদ মিশর আল কাবিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর আকর্ষণীয় মিনার এবং গম্বুজ। জটিল জ্যামিতিক নকশা এবং ক্যালিগ্রাফিক শিলালিপি দিয়ে সজ্জিত এই স্থাপত্য নকশাগুলি কারিগরদের দক্ষতা এবং কারুকার্যের প্রমাণ ও ইসলামী শিল্প ও নকশার সৌন্দর্য প্রদর্শন করে। মসজিদের ভেতরে পা রাখলেই অলঙ্কৃত স্তম্ভ এবং খিলান দিয়ে সজ্জিত একটি সুবিশাল নামাজের ঘর দেখতে পাবেন দর্শনার্থীরা, যা পুরনো যুগের কথা স্মরণ করিয়ে দেয়। মসজিদের পরিবেশ যেন এক অন্যরকম জগতে নিয়ে যায় মুসল্লিদের। মসজিদ মিশর আল কাবির তার পুরো ইতিহাসে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছে। বলা যায় বহু শতাব্দীর ইতিহাসের সাক্ষী এই মসজিদটি। এটি পণ্ডিত, কবি এবং চিন্তাবিদদের জন্য একটি সমাবেশের স্থানও বটে। বুদ্ধিভিত্তিক বক্তৃতা এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা হয় এখানে। মসজিদ মিশর আল কাবিরে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, ধর্মীয় বক্তৃতা
এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়। এর দরজা সকল ধর্মের, সকল গোত্রের, সকল জাতির লোকেদের জন্য উন্মুক্ত। তাদের ইসলামিক স্থাপত্যের সৌন্দর্য এবং মিশরীয় আতিথেয়তার উষ্ণতা অনুভব করার জন্য আমন্ত্রণ জানায় স্থানীয়রা। মিশর আল কাবির ইসলামী ঐতিহ্যের আলোকবর্তিকা এবং মিশরের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর নিরন্তর সৌন্দর্য এবং গভীর ধর্মীয় তাৎপর্যের সাথে স্থানীয়দের মধ্যে বিস্ময় এবং শ্রদ্ধাকে অনুপ্রাণিত করে চলেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।